কসবা গণধর্ষণ কাণ্ডে যখন তোলপাড় রাজ্য রাজনীতি একাধিক প্রশ্ন তুলে দিয়েছে গোটা বিষয় সামনে আসার পর থেকে, তখন এই কসবা গণধর্ষণ কাণ্ড সামনে আসার পর থেকে এই আবহের মধ্যে নতুন আরও একটি অভিযোগ এলো। রীতিমতো পূর্ব ভারতের অন্যতম নামজাদা IIM অর্থাৎ এই ম্যানেজমেন্ট কলেজে যে অভিযোগ জোকায়, সেখানে ধর্ষিত হতে হয়েছে এক তরুণীকে। কাউন্সিলিংয়ের নাম করে তাকে সেখানে ডাকা হয় এবং অভিযোগ এরপর অচৈতন্য হয়ে পড়ে পিৎজা এবং একই সঙ্গে তাকে পানীয় খাওয়ানো হয়। এরপর সে অচৈতন্য হয়ে পড়ে, তারপর গোটা অভিযোগ সামনে আসে। সব মিলিয়ে এক্ষেত্রে দেখা যাচ্ছে নির্যাতিতার বয়ান এবং এরপর পুলিশে অভিযোগ দায়ের, সব মিলে একজনকে গ্রেফতার করা হয়েছে জোকা কাণ্ডে। কিন্তু অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে, এই জোকা কাণ্ডে কেন রেজিস্ট্রারে নাম তোলা হলো না ওই মহিলার? অনেকগুলো প্রশ্ন, কখন তাকে ডাকা হয়েছিল, কি তথ্য এই মুহূর্তে। ইতিমধ্যে গোটা ঘটনায় পুলিশের তদন্তকারী একটি টিম তৈরি করা হয়েছে। অন্যদিকে নির্যাতিতার বাবার বয়ান সেটা অনেকটা বিপরীত পথে হাঁটছে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। আর এই বয়ান ঘিরেও একাধিক প্রশ্ন। শুরুতে নজর থাকবে প্রতিবেদনে। নারীরা কোথায় নিরাপদ? ঘরে, বাইরে, পরিবারে, সমাজে কিংবা কর্মক্ষেত্রে নারী নিরাপত্তা এখন প্রশ্নের মুখে। শিক্ষা প্রতিষ্ঠানেও নিরাপদে নেই ছাত্রীরা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনা। উঠে এসেছে একের পর এক কলেজে চলা হুমকিরাজ, ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। এবার সামনে আসছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বয়েজ হোস্টেলে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। নারী যখন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সফলতার গল্প লিখছে, তখন এগিয়ে চলার পথে যেন বাধা হয়ে দাঁড়াচ্ছে এই ধরনের নিপীড়ন, নির্যাতন এবং ধর্ষণের ঘটনা। বিচারহীনতার সংস্কৃতিকে বাড়িয়ে দিয়েছে দুর্বৃত্তদের সাহস, নিপীড়ক ধর্ষকের দৌরত্ব। জোকায় যে কলেজে এই ঘটনা ঘটেছে সেখানে ভর্তি হতে গেলে উত্তীর্ণ হতে হয় সর্বভারতীয় স্তরের পরীক্ষা। দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা এই কলেজে পড়াশুনো করেন। এই কলেজে ঢুকতে গেলে পার করতে হয় নিরাপত্তার একাধিক ধাপ। তারপরেও কিভাবে এমন ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে। সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে। তো এবার কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, তার সঙ্গে ফেসবুকে আলাপ কোনো মহিলার, তাদের মধ্যে কিছু হয়েছে না কিছু হয়নি, সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে করতে পারে? এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল। রেজিস্ট্রারে সই না করে নির্যাতিতা তরুণী কিভাবে গিয়েছিলেন ভিতরে? নির্যাতিতার অভিযোগ কাউন্সিলিং সেশনের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডাকা হয়েছিল, অথচ তাকে সই করতে দেওয়া হয়নি ভিজিটার্স বুকে। তখন কি করছিলেন নিরাপত্তা রক্ষীরা? অভিযুক্ত যুবক কি এতটাই প্রভাবশালী যে চুপ ছিলেন রক্ষীরাও? উঠছে প্রশ্নগুলো। প্রশ্ন উঠছে নির্যাতিতার বাবার বয়ানেও। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে আমি লিখিনি। ওখানকার কে বলেছে? অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। ধর্ষণ শুধু অপরাধী নয়, মানবতার বিরুদ্ধে এক নির্মম আঘাত। এই সামাজিক মহামারী রোধে দৃঢ় মানবিক সময় উপযোগী ভূমিকা নিতে হবে প্রশাসনকে। নিশ্চিত করতে হবে দ্রুত বিচার, নির্যাতিতাকে দিতে হবে সংবেদনশীল সহায়তা। প্রশাসনের উদ্যোগে হতে হবে বাস্তবমুখী, বিশ্বাসযোগ্য এবং সর্বজনগ্রাহ্য। অপরাধীরা যদি তাদের রাজনৈতিক পরিচয়কে অস্ত্র এবং শাস্তি ঠেকানোর ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ পায়, প্রতিষ্ঠানকে ক্ষমতার প্রভাব দেখিয়ে দমিয়ে রাখে, তাহলে অনায়াসে নির্ভয়ে তারা যুক্ত হয়ে পড়ে নানা রকম অপরাধে। আরজিকর কাণ্ড, কসবা ল কলেজের ধর্ষণ কাণ্ড কিংবা বিভিন্ন কলেজে উঠে আসা ছবি জানান দেয় সে কথাই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা বয়েজ হোস্টেলেও কি একই ঘটনার প্রতিচ্ছবি, নাকি পেছনে অন্য কোনো গল্প? সন্দেহ দানা বাঁধছে নির্যাতিতার পরিবারের বয়ানেই।
ক্যালকাটা নিউজ। এদিকে এই জোকা কাণ্ডে অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা, অনেকগুলো প্রশ্নের ধোঁয়াশা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা ইতিমধ্যেই। কারণ যে রেজিস্টারে সেখানে কোনো রকম সই কেন ওই তরুণীকে করতে দেওয়া হয়নি এই প্রশ্ন যেরকম উঠছে, অন্যদিকে তদন্তে যেন কোথাও একটা দিশাহারা পুলিশ, এই প্রশ্নটা কিন্তু এখন ভীষণভাবে সামনে আসতে শুরু করেছে। কারণ কাউন্সিলিংয়ের জন্য তিনি ক্যাম্পাসে গেলেন কেন, বা তার চেয়ে বড় কথা হচ্ছে যে তাকে যে ডাকা হয়েছিল, তাহলে যখন তিনি এসেছিলেন কোনো রকমভাবে রেজিস্টারে তাকে সই করানো হয়নি, বা সেই রেজিস্টার কিন্তু এখন তদন্তকারীদের একটা নজরে রয়েছে। সব থেকে বড় কথা, এই যে অভিযুক্তের মানসিক সমস্যা বা যে কাউন্সিলিংয়ের কথা বলা হচ্ছে, সেই কাউন্সিলিং যখন করানো হয়েছে বা যদি করানো হচ্ছে, তাহলে সেই কাউন্সিলিংয়ের জন্য অর্থাৎ ওই অভিযুক্ত বা ওই যুবকের পরিবার অবগত কি, জানে কি, কেন তার মা জানেন না যে তার ছেলের কাউন্সিলিং হচ্ছে? অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে তোলা হচ্ছে। অভিযুক্তের মানসিক সমস্যার কথা কেন জানেন না মা? আর অভিযোগপত্রে গোটা ঘটনার কথা বর্ণনা করেছে নির্যাতিতা। ঘটনার কথা মনে নেই বলেও আবার পাল্টা দাবি করছে তরুণী। এটাও আশ্চর্যের লাগছে তদন্তকারীদের কাছে। ধর্ষণের ঘটনা কেন অস্বীকার নির্যাতিতার বাবার, জেরায় মুখ খোলেনি অভিযুক্ত ছাত্র। এমনকি অভিযোগ এও উঠছে যে কোনো রকমভাবে জেরায় পুলিশের সঙ্গে যোগাযোগ বা সহযোগিতা করছে না অভিযুক্ত। অন্যদিকে আবারও একটা অভিযোগ উঠে আসছে, পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছেন না নির্যাতিতা। এক্ষেত্রে তদন্তকারীরা ভাবছেন কেন পুলিশের সঙ্গে অসহযোগিতার কারণে জায়গাটা কেন তৈরি হচ্ছে। নির্যাতিতার গোপন জবানবন্দি, মেডিকেল টেস্ট নিয়ে সমস্যা, রেজিস্ট্রার খাতায় সই করতে দেওয়া হয়নি তরুণীকে, অনেকগুলো প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। ভিন রাজ্যের ছাত্রের প্রভাবশালী তথ্য নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে যে 9 সদস্য যে ইতিমধ্যেই একটা টিম গঠন করা হয়েছে, সব মিলিয়ে এই প্রশ্নের উত্তরগুলো পাওয়ার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। আমরা সরাসরি এই মুহূর্তে জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন সরাসরি। অভিরূপা, তোমার থেকেই জানার চেষ্টা করবো যে অনেকগুলো প্রশ্নের উত্তর জট পাকিয়ে রয়েছে, এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ কি দিশেহারা হচ্ছে? কোন কোন প্রশ্নের উত্তরগুলো সমাধান চাইছে পুলিশ? দেখো, ইতিমধ্যেই 9 সদস্যের যে টিম ফর্ম করা হয়েছে, সিটের যারা আধিকারিকরা রয়েছেন তারা গোটা বিষয় খতিয়ে দেখছেন। তোমাকে দেখাবো, ইতিমধ্যেই আমি রয়েছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটার যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে। পুলিশি প্রহরা সকাল থেকেই চোখে পড়ার মতো, একদম ক্যাম্পাসের সামনে পুলিশের যে গার্ডরেল সেই গার্ডরেলও রয়েছে। কিন্তু এই গোটা ঘটনার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই উঠে আসছে। তার মধ্যে যে প্রশ্নগুলো তুমি তুলে ধরছিলে, যে একদিকে যখন এই নির্যাতিতা তরুণী তিনি মেডিকো লিগাল টেস্টের জন্য খুব একটা তদন্তকারী সহযোগীদের সঙ্গে কথা বলছেন না, সহযোগিতা করছেন না, অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই অভিযুক্ত পরমানন্দ, তিনি একেবারে নিশ্চুপ বলা ভালো তদন্তকারীদের প্রশ্নে। যে পাসওয়ার্ডের জন্য তদন্তকারী আধিকারিকরা তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করছেন যে তার ফোন সিজ করা হয়েছে, ফোন থেকে কোনো রকম ভিডিও ফুটেজ কারণ মোবাইলে শেয়ার করা হয়েছিল কিনা, বা কোনো রকম ভিডিও সেই সময় ক্যাপচার করা হয়েছিল কিনা, সেই সময়কার পাসওয়ার্ড দিতে, ফোনের পাসওয়ার্ড দিতে অপারগ ওই অভিযুক্ত, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। অন্যদিকে নির্যাতিতার তরুণীর যে বাবার বয়ান, সেই বয়ানেও বেশ কিছুটা একটা সন্দেহ রয়েছে। তার কারণ তিনি সম্পূর্ণ অস্বীকার করছেন এই গোটা ঘটনা। তিনি বলছেন তার মেয়ের সঙ্গে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। অন্যদিকে যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, অর্থাৎ এই যে ক্যালকাটা ম্যানেজমেন্ট কলেজের যে ক্যাম্পাস রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলেজ, এই কলেজের যে সেকেন্ড গেট রয়েছে সেই সেকেন্ড গেটের যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেখানে তরুণীকে বেরোতে এবং ঢুকতে দেখতে পাওয়া গিয়েছে। এবং ফোনের যে টাওয়ার লোকেশন সেটাও কিন্তু এই ক্যাম্পাসের ভেতরেই দেখিয়েছে তরুণী এবং অভিযুক্তের। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে সময়টার কথা তরুণী নিজে তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে বেলা 11:45 থেকে রাত 8:30 পর্যন্ত তিনি এখানে ছিলেন, আর হরিদেবপুর থানায় এফআইআর রিসিভড হয়েছে 8:35 5 মিনিটের মধ্যে কি করে তরুণী এই ক্যাম্পাস থেকে বেরিয়ে হরিদেবপুর থানায় পৌঁছলেন, সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে আরও একাধিক প্রশ্ন রয়েছে। পুলিশ বলছে যে অভিযুক্তের একটা ইনফ্লুয়েন্স ছিল, তাই জন্য নানা অছিলায় তরুণীকে রেজিস্টার খাতায় সই করতে দেওয়া হয়নি। কিন্তু এটা কতটা যুক্তিযুক্ত? কর্ণাটক ভিন রাজ্যের বাসিন্দা, তিনি মাত্র 2 বছর কলকাতায় পড়াশোনা করতে এসে এমন কি প্রভাব খাটিয়ে ফেললেন যে তার একেবারে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জন্য তিনি কোনোভাবেই কোনো নিরাপত্তা রক্ষীকে একেবারে তোয়াক্কা করলেন না, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যদিকে এই অভিযুক্ত অর্থাৎ এই পরমানন্দ, তিনি বলছেন, মানে অভিযুক্ত ওই নির্যাতিতা তরুণী, তিনি বলছেন যে অভিযুক্তের তিনি এখানে কাউন্সেলিং
করতে এসেছিলেন। তাহলে যদি অভিযুক্তের কাউন্সেলিং করানো হয়ে থাকে তাহলে অভিযুক্তের মা গতকাল আলিপুর আদালতে দাঁড়িয়ে কেন বললেন যে ছেলের কোনো রকম মানসিক সমস্যা ছিল, তিনি এ ব্যাপারে কিছুই জানতেন না? এই ধরনের একাধিক এটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পয়েন্টে তুমি কথা বলছো আমি এখান থেকেই অবশ্যই দর্শকদের এই বক্তব্য শোনানোর চেষ্টা করব যে অভিযুক্তের যদি কাউন্সেলিং, এই পরমানন্দ যে ছাত্রের কথা বলা হচ্ছে তার নাকি বেশ কয়েকটা সেশন ধরে কাউন্সেলিং চলছিল, এই তরুণী কাউন্সেলিং করতে আসছিলেন, কিন্তু পরিবার বলছে, অভিযুক্তের মা বলছে ছেলের কাউন্সেলিং হচ্ছে, তিনি তো কিছু জানেনই না। এটা কি করে সম্ভব? আমরা সেই বক্তব্যটা শোনাবো। हमको मालूम नहीं मैडम, अभी कर्नाटक से आए, हमको कुछ भी मालूम नहीं है मैडम, हमको छोड़ दो, हमको कुछ भी मालूम नहीं है। मालूम होने के बाद हम करे बोलेंगे। मेरे बेटा मुझको मालूम है कैसा है, छोड़ दो मैडम, छोड़ दो, हम बेटे को मिले भी नहीं, कल रात से छोड़े, छोड़ दो हमको। क्या बोला? हमको कोई भी नहीं मिला है, अभी तक कोई भी नहीं मिला है, हम बेटे से बात करना चाहते हैं। हमको भी ऑपरेशन हुआ है, 1 महीना भी नहीं हुआ, बेटे को मिलने के लिए आए दौड़ दौड़ के। चाहे बेटा मुझको कुछ मालूम नहीं मैडम। को क्यों बताया उसको काउंसलिंग? नहीं मैडम, मुझको कुछ भी नहीं, बेटे से बात करूंगी, उसको पूछूंगी, आप बाद में आपको बताऊंगी। ऑपरेशन हुआ है मैडम मेरा, बेटे का ऐसा कोई मानसिक मुझको कुछ नहीं, वो अच्छा है, मैं मुझको कुछ नहीं मालूम नहीं मैडम, मैं बताऊंगी मैडम। ठीक है मैडम। অভিযুক্ত পরমানন্দের মা বলছে হামকো কুছ নেই মালুম, অর্থাৎ মাই জানেন না যে ছেলের কোনো মানসিক সমস্যা হয়েছে, বা তাহলে যদি হয়েও থাকে তাহলে অভিযুক্ত ছাত্র তাহলে পরিবারের থেকে গোটা বিষয়টা লোকাচ্ছিল কেন? এই অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু রয়েছে। ধোঁয়াশাটা কোথায়? অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে, আরও একবার যাবো। অভিরূপা, অনেকগুলো প্রশ্ন তো যেটা রয়েছে তুমি নিজেই দেখছো যে মা বলছে না আমি কিছু জানি না, সে তো ছেলের সঙ্গে দেখা করতে আসছি, এবং নির্যাতিতার মেডিকেল টেস্ট করাতেও একটা অনীহা, নির্যাতিতার বাবার বয়ান বদল, এতগুলো জট কেন? কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা? একদমই তাই। ফলে সবটাই কি ধামাচাপা দেওয়ার চেষ্টা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? এই একাধিক প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, আর সেই জন্যই মূলত আমরা দেখলাম যে লালবাজারের তরফ থেকে একটি বিশেষ তদন্তকারী দল ফর্ম করা হলো, যার নেতৃত্বে রয়েছেন এসিপি পদমর্যাদার আধিকারিকরা এবং ডিসি এসডব্লিউডি। তিনি এই গোটা যে সিট, সেই সিট তিনি ফর্ম করেছেন, 9 সদস্যের আধিকারিকরা রয়েছেন, এবং তারাই কিন্তু গোটা যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে তথ্য প্রমাণ সংগ্রহ করা, কলেজ ক্যাম্পাস, হস্টেল ক্যাম্পাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ কালেক্ট করা, এবং ঘটনার দিন এই ক্যাম্পাস চত্বরে যারা যারা দায়িত্বে ছিলেন বা ওই হস্টেলে সেই সময় অন্যান্য পড়ুয়া যারা ছিলেন তাদের কি মুভমেন্ট ছিল, তারা এই বিষয় সম্পর্কে কি জানতেন বা কোনোভাবে তারা বুঝতে পেরেছিলেন কিনা, এই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন। এছাড়া ওই নির্যাতিতা তরুণী, তার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা। শর্মিষ্ঠা। অভিরূপা, সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরছি, তার কারণ হচ্ছে যে আমরা অভিযুক্তের মায়ের যে বক্তব্য শুনিয়েছি, নির্যাতিতার বাবা অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন, অর্থাৎ মেয়ে কখন যোগাযোগ করলো, কোন সময় মেয়েকে রেস্কিউ করা হয়েছে বা যে সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে কখন তার কাছে ফোন এলো। তিনি বলছেন যে রাত 9:40 ফোন এসছে, গাড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিল, সেই সময় নাকি তার সেন্স চলে গিয়েছিল। নির্যাতিতার বাবা অন্তত এমন কথা বলছে। তারপর যেটা আমার লোকেশন, কোথায় তার মেয়ে, সেই গোটা বিষয়টা খুঁজে দেখার চেষ্টা করা হয়েছে। তারপর জানা গেল যে পিজিতে ভর্তি করা হয়েছে তাদের মেয়েকে সেই সময়, এবং হরিদেবপুর থানার পুলিশ তাকে রেস্কিউ করেছে। লোকেশন দেখাচ্ছিল শম্ভুনাথ মন্দির স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে গিয়ে খোঁজ খবর করি, অর্থাৎ নির্যাতিতার বাবা বলছেন যে গোটা বিষয় তিনি তার মেয়েকে খোঁজ খবর নিতে সেখানে যান, খোঁজ খবর নেওয়া হয়। হরিদেবপুর থানা রেস্কিউ করে রেখেছে পুলিশ, কিন্তু অন্য একটা অভিযোগের কথা বলছে। এখানে কিন্তু একটা জটিলতা তৈরি হচ্ছে, কারণ মেয়ের থেকে আমি জানলাম যে এমন কোনো ঘটনাই ঘটেনি। পুলিশ বলছে এফআইআর করেছে, একটা ছেলেকে গ্রেফতার করেছে। মেয়ের সঙ্গে কথা বলে জানলাম এরকম কিছুই হয়নি। পুলিশ ওকে বলেছিল মেডিকেলে কি বলবে, কি বক্তব্য নির্যাতিতার বাবার একবার শোনাবো। আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? রাত্রি 9:40 মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায়, লোকেশনটা ঠিক ও বুঝতে পারিনি। তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, আমি তারপরে
খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই, আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলছে ঘটেনি। পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমায়নি, ঘুমাচ্ছে। ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো। নির্যাতিতার বাবার বয়ান আমরা রীতিমতো শোনালাম। আমি আরো একবার ফিরবো, অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, একেবারে সরাসরি প্রশ্ন করব। নির্যাতিতার বাবা অনেক কিছুই বলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ মেয়ে বলেছে এরকম কিছু হয়নি, পুলিশ অন্য একটি অভিযোগ করেছে। নির্যাতিতার বাবার এই বয়ান কতটা বদলে দিতে পারে গোটা ঘটনার মোড়? একদমই তাই। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাবার সঙ্গেও কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বাবা এই ধরনের কেন বক্তব্য দিচ্ছেন, কোন বিষয়গুলো তারা জানেন, কোন বিষয়গুলো তারা জানেন না। অন্যদিকে অভিযুক্তের বাবা মায়ের সঙ্গেও কথা বলবেন সিটের তদন্তকারী আধিকারিকরা। ফলে সব মিলিয়ে পারিপার্শ্বিক সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে জোকা ম্যানেজমেন্ট কলেজের ধর্ষণের যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগের কুলকিনারা করতে চাইছেন তদন্তকারী আধিকারিকেরা। শর্মিষ্ঠা। একদমই তাই। অভিরূপাকে ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অনেকগুলো প্রশ্ন আর এখানেই কিন্তু জট পাচ্ছে, এবং সেই জট কোথায় থেকে রয়েছে? নির্যাতিতার সহযোগিতা কেন করছে না? নির্যাতিতার বাবার এই বয়ান বদল দুটো তো ম্যাচ করছে না। পুলিশ অন্তত বলছে 9 সদস্যের সিট গঠন করা হয়েছে লালবাজারের তরফে। সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন এখন রয়েছে। জোকা আইআইএম এ রীতিমতো বয়েজ হোস্টেলে তরুণীকে ডেকে বেহুশ করে ধর্ষণের মতো মারাত্মক অভিযোগ, যদি অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। কিন্তু গোটা ঘটনায় রাজনৈতিক এবং যে তরজা সেটা শুরু হয়েছে, চলছে শাসক বিরোধী তরজা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে শিক্ষামহল। আইআইএম জোকায় ধর্ষণের অভিযোগে শনিবার দিনভর তপ্ত শহর কলকাতা। নামী শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা নিয়ে শাসক বিরোধী সব পক্ষই মুখ খুলেছে। থেমে থাকেনি তরজা। কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে কেন মেয়েদের নিরাপত্তা নেই, কেন নজরদারির অভাব, প্রশ্ন তুলেছে শাসক শিবির। আইআইএম যেটা জোকায় যে ঘটনার কথা আসছে, এটা এখনো পর্যন্ত ধোঁয়াশাপূর্ণ ঘটনা হয়ে আছে। যে প্রতিষ্ঠানটিতে হয়েছে সেটি পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান নয়, তো সেখানকার নিরাপত্তা নিশ্চয়ই তাদের লোক আছে। সেখানে সিসিটিভি ফুটেজটা সবাই দেখুক। যে ছেলেটির বিরুদ্ধে অভিযোগ সেও কর্ণাটকের বাসিন্দা। মেয়েটি এক ধরনের অভিযোগের কথা বলেছিলেন, আবার তার বাবা আর এক ধরনের কথা বলছেন। বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি। অন্যদিকে বিরোধী শিবির বিজেপির দাবি, রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার হাল শোচনীয় বলেই এই ঘটনা ঘটে চলেছে। দেখুন, অত্যন্ত খারাপ ঘটনা এবং এক্ষেত্রে হোস্টেলের মধ্যে ঘটেছে বিষয়টি, এবং সেক্ষেত্রে আমাদের সরকারের তরফ থেকে, অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে, কারণ ল অ্যান্ড অর্ডার আমাদের হাতে নেই, রাজ্য সরকারের হাতে ল অ্যান্ড অর্ডার আছে, আমরা বলেছি পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে। পশ্চিমবাংলার মানুষের আর অপমানের শেষ নেই। সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ, সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নক্কারজনক ঘটনা হয়, বাঙালি হিসাবে আর কি মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো? আজকে সেই সংকটের সময় এসে গেছে, সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে। বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে বলেই সুর চড়িয়েছে কংগ্রেস। বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায়, তাহলে এই সংক্রমণকে
ঠেকানো মুশকিল। রাজ্যে আইন থাকলে প্রয়োগ হচ্ছে না বলেই অভিযোগ করেছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। ধর্ষণ এবং অর্গানাইজড ওয়েতে যদি কোনো ক্রাইম করে তার শাস্তি কি সাংঘাতিক। ইনস্পাইট অফ দিস হয়ে চলেছে কেন? কারণ একটাই হচ্ছে, এই পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে যে একটা আলোচনা হচ্ছে, এখানে আইন বলে কিছু নেই। অনেক আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। অন্যদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব শিক্ষামহল। নিরাময়হীন ব্যাধির মতো চারপাশে ছড়িয়ে গেছে। এর প্রধান কারণ হচ্ছে আমাদের সমাজ বা সমাজের ভেতরে এক ধরনের কলুষিত মানসিকতা চলছে এবং তাকে সমর্থন করছে রাজনৈতিকভাবে যারা ক্ষমতার কেন্দ্রে আছে তারা এবং তাদের সর্বোচ্চ নেত্রী। ম্যানেজমেন্ট কলেজের মতো একটা জায়গায় এটা ঘটবে, আমরা হয়তো আরো আশঙ্কায় থাকবো যে এরকম চতুর্দিকেই ঘটতে থাকবে যতদিন না কোনো একটা দৃষ্টান্তমূলক শাস্তি চালু হচ্ছে। এটা ভয় দেখানোর ব্যাপার হচ্ছে, সরকারের সেদিক থেকে কোনো উদ্যোগ আমি দেখতে পাচ্ছি। কাজে আমরা ওই বিপদগ্রস্ত হয়ে আছি, ভয়ে ভয়ে আছি। উন্নত হচ্ছে শহর থেকে জেলা, উন্নত হচ্ছে আমরা, তবুও যেন জোকের মতো লেগে রয়েছে অসুখগুলো। বঙ্গে কি আদৌ নারীদের কোনো সুরক্ষা আছে? প্রশ্নটা রয়েই যাচ্ছে। ক্যালকাটা নিউজ। আইএম জোকা কাণ্ডে ইতিমধ্যেই তদন্তের গতি কোন দিকে যায়, গঠন করা হচ্ছে 9 সদস্যের একটি স্পেশাল টিম। ইতিমধ্যে পরবর্তী সব আপডেট থাকছে। এখানে শেষ করছি দুপুর 2টা নিউজ রুমের পর সমস্ত খবর নিয়ে আসছে তিথি।